চৈত্রের রবিবারের বিকেল বয়ে আনলো একরাশ মন খারাপ। অকালেই অস্তাচলে অরুণোদয় মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন ওড়িশায় শুটিং করতে গিয়েছিলেন, আর সেখানেই তালসারিতে শুটিংয়ে নাচের দৃশ্য ছিল। বালিতে আটকে যান এবং সেখানেই তলিয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানা গিয়েছে। আজকে তার দেহের ময়নাতদন্ত হবে তমলুক হাসপাতালে। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ তালসারি থেকে রয়েছেন এবং সন্দীপ সরকার রয়েছেন হাসপাতালের বাইরে থেকে। আমি প্রথমেই পার্থর কাছে চলে যাব। পার্থ, ঠিক কি ঘটেছিল গতকাল? দেখো, গতকাল ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে জানার জন্য তদন্তকারীরা তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবেন, তেমনটাই জানতে পারছি। এবং একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দীঘা থানায় রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত উড়িষ্যা পুলিশ এবং সূত্রে যেটা জানতে পারছি সেটি হচ্ছে যে কালকের যখন শুটিং চলছিল সেই সময় একটা নাচের দৃশ্যের শুটিং ছিল, এবং সেই শুটিং চলাকালীন অবস্থায় যে জায়গা তালসারি বিচ, সেই তালসারি বিচের ভিতরে সমুদ্রের জলের মধ্যে অভিনেতা রাহুল তার অভিনেতাকে সঙ্গে নিয়ে যখন সেই নাচের দৃশ্যটা শুটিং করছিল, তারপরে জলে সেই সময় ছিলেন এবং সমুদ্রে যে জায়গায় তারা দুজনে চলে গিয়েছিলেন, হঠাৎ করেই কিন্তু চোরা বালি এবং খাদের মধ্যে অভিনেতা রাহুল পড়ে যায় এবং তার পরবর্তীকালে সেখান থেকে তলিয়ে যায় এবং তার সহ অভিনেত্রী তিনিও কিন্তু পড়ে যায়, কিন্তু তাকে সে সঙ্গে সঙ্গে উঠতে পারলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি উঠতে পারেননি। এবং তারপর যারা সেখানে ক্রু মেম্বার ছিলেন তারা সেখানে যান এবং যাওয়ার পরবর্তীকালে উদ্ধার করার পর দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বিকেল 5:30 নাগাদ গতকালকে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এবারে দীঘা হাসপাতালে যখন নিয়ে আসা হয়, দীঘা থানায় গোটা বিষয়ে খবর যায় এবং দীঘা থানা থেকে গোটা বিষয়ে খবর যায় হচ্ছে উড়িষ্যা পুলিশের কাছে। উড়িষ্যা পুলিশ পরবর্তীকালে যে বিষয়টা জানাচ্ছে, তারা দীঘা থানার কাছ থেকে গোটা বিষয়টা জানার পর তারা যখন খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন যে এই যে শুটিংটি হচ্ছিল, ধারাবাহিকের শুটিং, সিরিয়ালের শুটিং, সেখানে কিন্তু কোনো রকম কোনো অনুমতি না নিয়েই তাদের কাছে শুটিং হচ্ছিল। ওই জায়গায় তারা কোনো কিছু জানতেন না। যে জায়গায় সাধারণত যারা পর্যটক তারা গিয়ে থাকেন তালসারিতে, সেই জায়গা থেকে অনেকটা দূরে নির্জন এলাকা, সেই জায়গাতে শুটিং করছিলেন এবং তারা কিন্তু গোটা বিষয়টা জানার পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার পর তারা জানতে পেরেছেন যে শুটিং চলছিল এবং সেখানে ড্রোনের ব্যবহারও হচ্ছিল, তেমনটাও কিন্তু মেরিন ড্রাইভ পুলিশ সূত্রে তেমনটাই দাবি করা হচ্ছে, উড়িষ্যা পুলিশ তেমনটাই জানাচ্ছে। তবে এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে তালসারির সমুদ্রের জল খুব বেশি থাকে না, ঢেউ খুব বেশি থাকে না, এবং সেখানে হচ্ছে অনেকেই ক্রু মেম্বার ছিল, প্রায় 30 থেকে 40 জন ক্রু মেম্বার ছিল সেখানে। এবং সেখানে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আশেপাশে বেশ কিছু বোট ছিল। তাহলে এই পরিস্থিতির পরবর্তীকালে ঠিক কী ঘটেছিল, এক্স্যাক্ট কী হয়েছিল এবং যারা সেখানে ছিলেন তাদের কার কী ভূমিকা ছিল, সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল কি না, সেই বিষয়টা যেমন রয়েছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কারণ শুটিং চলছে, সেই শুটিংয়ের যে কোনো নিরাপত্তা ব্যবস্থা কোনো ছিল কি না, বা তো একেবারে পুলিশ জানাচ্ছে, যেটা উড়িষ্যা পুলিশের দাবি, তাদের কাছে কোনো রকমভাবে কোনো অনুমতি চাওয়া হয়নি। অনুমতি চাওয়া হলে সেখানে কিন্তু তাদের যে নুলিয়া বা অন্যান্য ব্যবস্থা, লাইফগার্ডরা সেই জায়গায় থাকতেন, সেই জায়গায় কোনো লাইফগার্ডও ছিল না। অর্থাৎ এইরকম একটা মর্মান্তিক পরিণতি জনপ্রিয় একটা অভিনেতার রাহুলের, এবং সেটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। একেবারে সিনেমা জগৎ থেকে শুরু করে সাহিত্য জগতেও রাহুলের যথেষ্ট নামডাক হয়েছিল, এবং এই ক্ষেত্রগুলোতে সিনেমা জগৎ হোক বা সাহিত্য জগৎ হোক, সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসছে জনপ্রিয় অভিনেতা এরকম মর্মান্তিক মৃত্যুতে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম দফায় 284 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে, মালতীপুরে প্রার্থী মৌসম নূর, এছাড়াও নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্তদের প্রার্থী করেছে কংগ্রেস। নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী, প্রদীপ প্রসাদ, মিল্টন রশিদরা। তবে প্রথম তালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একদিকে একঝাঁক তরুণ ও নতুন মুখ, অন্যদিকে বর্ষিয়ান ও পোড় খাওয়া নেতা। রবিবার তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসনেই প্রার্থী দিল তারা। এদিন প্রথম দফায় যে 284 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদের বহরমপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে।
लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने ज़िंदगी गुजारे हैं, इतने उम्र गुजारे लड़ते लड़ते, लड़ना मेरे साथी है और मैं लड़ते जाऊंगा। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম এককভাবে ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস। তাদের প্রার্থী তালিকায় রয়েছে এক ঝাঁক তরুণ ও নতুন মুখ, যেমন সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন তিনি। তাকে বালিগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে। কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে। আমি তো মনে করি যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আমি নিজে রাসবিহারী ছেলে এবং 81 নম্বর ওয়ার্ডে আমি থাকি এবং আমি জানি না তৃণমূল বা বিজেপি তারা কেন বাইরে থেকে বারবার ক্যান্ডিডেট দিতে হয়। বিজেপির সরকার SIR এর লাইনে দাঁড় করিয়েছে, নাম কেটেছে এবং ক্যাসেল লাইনে দাঁড় করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী করেছে দলের যুবমুখ শেখ জরিয়াতুল হোসেনকে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তরুণ নেতা আলী ইমরান রামজ ভিক্টরের ওপরে আস্থা রেখেছে কংগ্রেস। বীরভূমের হাসনে ফের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। বিধাননগরে কংগ্রেসের প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়। রাজারহাট গোপালপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নতুন মুখ পার্থ ভৌমিক। মানিকতলা থেকে প্রার্থী করা হয়েছে সুমন রায়চৌধুরীকে। এই মেরুকরণের বাংলায় যেখানে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে মেরুকরণের খেলা খেলছে, সেই জায়গায় জাতীয় কংগ্রেসের লড়াই মানুষের জন্যে, সেই লড়াইয়ে শরিক হওয়ার জন্যে দল যে আমাকে সুযোগ দিলেন, সেই লড়াই মাঠে ময়দানে নেমে দলের প্রতীক নিয়ে আমাকে দাঁড়ানোর সুযোগ দিলেন, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি আশা করব সব সহকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শক্তি অনুযায়ী আমরা একটা ধর্মনিরপেক্ষ সমাজ উপহার দিতে পারবো বাংলাকে। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞ ও বর্ষিয়ান নেতাদেরও একাধিক কেন্দ্রে গুরু দায়িত্ব দিয়েছে দল। এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। গনিখান চৌধুরীর ভাইজি মৌসম নূরকে মালদার মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে তার পুরনো কেন্দ্র বাগমুন্ডি থেকে ফের প্রার্থী করেছে কংগ্রেস। পরপর দুবারের বিধায়ক এবং আরেক বর্ষিয়ান নেতা মোহিত সেনগুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন রায়গঞ্জ থেকে। ইটাহারে অমল আচার্যকে প্রার্থী করেছে কংগ্রেস। এদিন 284 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও তাতে নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। আমরা বলেছিলাম যে সেকুলার দল সবাই একসাথে চলুক, সেটা কংগ্রেস মনে করেনি। তো কংগ্রেস একটা বড় দল, তারা যা মনে করেছে তাই তারা করেছে। নির্বাচনে তারা লড়াই করবে, কিন্তু আমাদের সবার মনোভাব থাকা উচিত বিজেপি এবং তৃণমূল এই দুই বিপজ্জনক শক্তি, বাংলাকে বাঁচাতে হবে। খুব লম্বা চড়া ব্যাপার, কিন্তু মানুষ এসবদের দিকে আর দেখছে না। একটা প্রাগৈতিহাসিক দল, সাইনবোর্ডটাও খুঁজে পাওয়া কি কোনো জায়গায় মুশকিল। কয়েকটি জায়গায় নাম কাওয়াস্তে আছেন। কলকাতার শেফ শিবরাত্রির সলতে তিনিও নিভে গেছেন। সুতরাং এখন বাকিটা ইতিহাস বলবে। গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি কংগ্রেস, তবে 24 লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। এবার 26 বিধানসভা ভোটে কি শূন্যের গেরো কাটবে, আশাবাদী কংগ্রেস। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।